হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানুর, লেখিকা ডাইনা ইমরোজ লাকি, ভয়েস বাই আরবি, পর্ব 21। রাতটা তীব্র শীতের, চারিপাশে হালকা কুয়াশা নেমে এসেছে। দূরের ক্ষেতের ধানগুলো চাঁদের আলোয় রূপালি ঢেউ তুলেছে, যেন মাটির বুকেও আলো ফুটে উঠেছে। সরু মাটির পথটি সাদা কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে গেছে কোথাও। চারিদিকে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শীতল হাওয়া, ধান গাছের মাথার মৃদু খসখসানি শোনা যাচ্ছে। চাঁদের আলোয় কুয়াশার ফাঁক দিয়ে নেমে এসেছে পথটাকে রূপার ফিতে বানিয়ে দিয়েছে। পায়ের নিচে শিশিরে ভেজা ঘাস ঠান্ডা লাগছে, ঘাসগুলো মখমলের মতো ভেজা, কাদার গন্ধ আসছে। সুফিয়ানের বাঁ পাশে ফারদিনা দাঁড়িয়ে আছে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। ঝিলমিল আর আজমাত দূর থেকে দেখছে ফারদিনা সুফিয়ানকে। ঝিলমিল চেঁচিয়ে বলল, ফারদিনা, তোর রাক্ষসী ভাইগুলো আইলো বলে। তোর সাথে সাথে আমারও শুটকি বানাইবো, তাড়াতাড়ি চল। সুফিয়ান লম্বা সুরে জবাব দিল, তুই এমনিতেই শুটকি, আর না হয় একটু হইবি, এতে দোষের কি? ফারদিনা হেসে ফেলল। সুফিয়ান বলল, এখন বলো তো কীভাবে সুযোগ বের করলে? রাতে ঘুমানোর আগে সবার দুধের সাথে জয়ফলের গুঁড়া মিশিয়ে দিয়েছে ঝিলমিল। কুদ্দুসও এ কাজে সাহায্য করেছে, তবে ওকে বোকা বানিয়েছি। সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসল। ফারদিনা নির্ভয় গলায় বলল, তুমি আমাকে সত্যি ভালোবাসো তো? সুফিয়ান মোহময় কণ্ঠে বলল, আমি তোমার বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু তৈরি করতে পারি। সেই আমি তোমাকে মিথ্যা ভালোবাসায় জড়াই কিভাবে মানে? ঘর থেকে এত রাতে বের হয়েছে, আর তোরা বলছিস কীভাবে বের হয়েছে জানি না। রায়ান ক্ষিপ্ত মেজাজে বাড়ির অনুযায়ীদের প্রশ্ন করলো। ওরা জবাব না দিতে পেরে ভয়ে চুপসে গেছে। রায়ান আর সায়েম ঘুমায়নি। দুধ খেলে এমনিতেই ঘুম হয় তারা জানে। দরকারি কাজের জন্য দুই ভাই জেগেছিল। রায়ান ফারদিনার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল। ফারদিনাকে ঘরে না পেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে। সায়েম বলল, চলো ভাই, সবাইকে নিয়ে বের হই, আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরতে হবে। পাকনা গজিয়েছে ওর। 59 মিনিট পার হয়ে গেছে। আকাশের চাঁদ তারারা মেঘের আড়ালে লুকিয়ে গেছে। প্রকৃতি আবছা অন্ধকারে ছেয়ে গেছে। ওয়েস্টার্ন ইলেকট্রনিক মডেল 500 টেলিফোনটি ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল। আহির, মীর, রাফিদ তিনজনই ফোনের শব্দে বইয়ের বাস্তব নামক কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। মাঝরাতে কেউ ফোন করা মানে আতঙ্কগ্রস্ত সৃষ্টি করা। নিশ্চয়ই 59 মিনিট পার হয়ে গেছে। আহির ফোনটা রিসিভ চাঁদ করে তারার মেঘের আড়ালে লুকিয়ে গেছে। প্রকৃতি আবছা অন্ধকারে ছেয়ে গেছে। স্থির কণ্ঠে সালাম দিল। ইলেকট্রনিক ফোনের ওপাশ থেকে সালামের টেলিফোন তার সহকারী অরুণ বলল, আহির, মিলনের ব্যাপারে আরো তিনজনই ফোনের শব্দে বাহিরে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বইয়ের বাস্তব কাজই অবাক হওয়া, এখন কল্পনা জোগাড় করেছ? স্যার, মিলনকে খুন করার আগে ইথার দেওয়া হয়েছিল, কিন্তু মিলন পুরোপুরি অচেতন হয়নি, কেননা ইথার যতটুকু পরিমাণে দেওয়ার দরকার ছিল ততটুকু দিতে পারেনি। এরপর হয়তো তাকে এলোপাথারি ছুরির আঘাতে মেরে ফেলেছে। আহির চিন্তিত ভঙ্গিতে বলল, গুড, আমরা শীঘ্রই এই খুনিকে খুঁজে বের করব। আর কিছু জানতে পেরেছ? না স্যার, তারপরও চেষ্টা করছি আরও গভীরে যাওয়ার। দেখো, বেশি গভীরে যেতে গিয়ে আবার তুমি ডুবে যেও না। অরুণের হাসির শব্দ শোনা গেল। বলল, কি স্যার, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমিও ভেসে আছি এবং থাকব। আচ্ছা, লাইনটা কেটে দিচ্ছি, সাবধানে থাকবে, আর যখনই যা জানতে পারবে আমাকে সাথে সাথে জানাবে। আহিরের কণ্ঠে যেন আদেশের সুর। আহির ফোনটি রেখে দেয়। পরিবেশটা আশ্চর্যজনক নিস্তব্ধ। রাফিদ বলল, পরবর্তী পৃষ্ঠাগুলো পড়ে ফেল তাড়াতাড়ি, ঘুম পাচ্ছে। আহির মীরের দিকে তাকালো। মীর তার বাঁ হাতের কোণে চেয়ারের হাতলে রেখে, হাতের ভাঁজের উপর থুতনি ভর রেখে দি সাইলেন্ট ম্যানুর বইটির দিকে তাকিয়ে আছে। চোখ তার বইয়ের দিকে থাকলেও সে তলিয়ে আছে ভাবনার জগতে। আহির মীরের অভিব্যক্তি দেখে বুঝতে পারল সে কিছু ভাবছে। তার ভাবনা ঘিরে প্রশ্ন করল, কি ভাবছিস তুই? মীর শুনেনি প্রথমবার আহিরের প্রশ্ন। দ্বিতীয়বার বলল, এই মীর, কি ভাবছিস? মীর অস্পষ্টভাবে বলল, ফারদিনা। থেমে আবার বলল,
আমি ভাবছি ফারদিনার ভাইগুলো এতটা নিষ্ঠুর কেন? ওদের হাতে কি সেদিন ফারদিনা সুফিয়ান ধরা পড়ে গিয়েছিল? তার ভাইয়েরা কি করেছে তাদের সাথে? কি করেছে? কেনই বা তাদের প্রেম অসম্পূর্ণ ছিল? আমার তো ভয় করছে, শুনেই ভয় করছে। না জানি তাদের কি হয়েছিল। মীরের মুখে হালকা আতঙ্কের ছায়া নেমে এলো। আহির বলল, তাদের কথা ভেবে আমার ভেতরে কেমন একটা উদ্ভ্রান্ত ঝড়ের মতো স্রোত বইছে। কি হয়েছিল শেষ পরিণতি? রাফিদ বলল, শেষ পরিণতি কি হয়েছে সে অজানা রহস্য উন্মোচন তুই করবি? আমি তো ভাবছি কি হবে, কি করব, মাথায় ঢুকছে না। এই প্রথমবার কোনো সত্য ও উদ্ঘাটনে আমার মস্তিষ্ক যেন দুর্বল হয়ে যাচ্ছে। ডিটেকটিভ হয়ে এই কথা বলছিস? মীর জিজ্ঞেস করলো। আমি সুফিয়ানকে নিয়ে ভাবছি। ওই হায়নাগুলো তাকে কিছু করলো না তো? রাফিদ বলল, করতেই পারে। ফারদিনের ভাইয়েরা সংস্কার খুব ভালো মানত, রীতিনীতি মেনে চলতো। ওদের পথ ভুল ছিল, কিন্তু তখনকার সময়ে এই পথ যেন সঠিক ছিল ওদের কাছে। আহির বলে, বইটা হাতে নিল। রাফিদ মীরের রেস্ট টেনে বলল, আমার তো মনে হচ্ছে ফারদিনা 4 ভাই হয়তো সুফিয়ানকে মেরে ফেলেছে, সাথে ফারদিনাকেও। মীর বসা থেকে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার মনে হচ্ছে তারা এখনও বেঁচে আছে। আহির বলল, আমরা যে এই বইটা পড়তে বলেছে সে শুধু রশিক তালুকদারের কবর দেখেছিল, আরও অনেকের, কিন্তু ফারদিনা সুফিয়ানের কবর ছিল না। এর মানে হয়তো তারা বেঁচে আছে। মীর ধীর পায়ে পায়চারি করতে করতে বলল, বেঁচে থাকলে কোথায় আছে সেটা আমরা বইয়ে শেষ করলে বুঝতে পারবো। যে প্রশ্নগুলো উত্তর মিলবে না তার উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে। আহির বইটির পৃষ্ঠা উল্টালো। মীর চেয়ারে বসে। আহির গম্ভীর মুখে বলল, পরবর্তী পর্বগুলো আমি পড়তে পারছি না। মীরের দিকে বইটি এগিয়ে দিয়ে বলল, তুই বাকিটুক পড়ে ফেল। মীর আনন্দের সাথে বইটি নিল, যেন তাকে খুশি করার জন্য বিশেষ কিছু উপহার দেওয়া হয়েছে। বলল, ফারদিনা সুফিয়ানের সম্পর্কের ইতি আমি টানবো? বলে নিঃশব্দে হাসলো। রাফিদ বলল, তোর আনন্দ হচ্ছে, আর আমার তাদের কথা ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই তোর পা গরম করার ব্যবস্থা কর, আমি বইটি ততক্ষণে শেষ করছি। অতীত। দূর থেকে একাধিক লণ্ঠনের আলো দেখা গেল। একাধিক লোকের শরীরের দোল দেখা যাচ্ছে। পাশাপাশি বেশ কয়েকজন লোক হাঁটছে। ঝিলমিল দেখলো তাদের। ফারদিনার ভাইদের সন্দেহ করে ফারদিনার কাছে দৌড়ে চলে আসে। বলল, মনে হচ্ছে তোর ভাইয়েরা আসছে, এখান থেকে চল। ফারদিনা এবং সুফিয়ান ঝিলমিলকে ছেড়ে দূরে পথের দিকে তাকালো। একাধিক লোকগুলো এদিকেই আসছে। সুফিয়ান নিশ্চিত ভঙ্গিতে বলল, তোমার 2 ভাই আর অনুযায়ীগণ আসছে। এক কাজ করো, তুমি আর ঝিলমিল আমার ঘরের ভেতর লুকিয়ে পড়ো। আজমাত বলল, আমাকে দেখলেও সন্দেহ করতে পারে, ওদের কাজই হচ্ছে সবাইকে সন্দেহ করা। তাহলে আমিও তোমার সাথে ঘরে যাই। আজমাত এর প্রস্তাব। সুফিয়ান কপাল কুঁচকে ফেলল। এক ঘরের মধ্যে আজমাত আর ফারদিনাকে পাঠাবে না। যদিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঝিলমিল আছে, কিন্তু ভরসা করতে পারল না। আজমাত ফারদিনার দিকে তাকাবে। যতক্ষণ ফারদিনা ভাইয়েরা এই পথ অতিক্রম না করবে তারা ঘরের মধ্যে থাকবে এবং আজমাত ফারদিনাকে দেখবে। সুফিয়ানের এই ভেবেই সহ্য হচ্ছে না। বলল, তুমি ধানক্ষেতের মধ্যে চলে যাও, ওরা যতক্ষণ না যায় তুমি বেরোবে না। আমি আর ধানক্ষেত? অসুবিধা কোথায়, জলদি যাও, ওরা চলে আসছে। ফারদিনা বলল, তুমি কি করবে? সুফিয়ান অলস ভঙ্গিতে বলল, আমিও তোমার ভাইদের সাথে তোমার বিরুদ্ধে তালে তাল মিলাবো, যাও। ফারদিনা ঝিলমিল সুফিয়ানের ঘরের দিকে চলে যায়। আজমাত সুফিয়ানের কথা মতো ধানক্ষেতের মধ্যে চলে যায়। সুফিয়ান পকেট থেকে সিগার বের করলো, ম্যাচ দিয়ে ধরিয়ে পায়চারি করতে করতে টানতে শুরু করলো। ততক্ষণে রায়ান এবং সায়েম সুফিয়ানের কাছাকাছি চলে আসে। সুফিয়ান তাদের দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। রায়ান সুফিয়ানের কাছে এসে দাঁড়ায়। সুফিয়ান তার দিকে তাকায়। এত রাতে তাদের দেখে অবাক হওয়ার নাটক করলো। বলল, তোরা এত রাতে কোথায় যাচ্ছিস? রায়ান বিস্মিত চোখে জবাব দিল, ফারদিনা ঘরে নেই, আজকাল ও রাত বিরতে কোথায় যাচ্ছে। গ্রামের লোকজন যদি এসব জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? তোকে বিশ্বাস করি বলে তোর কাছে বললাম। সাংঘাতিক বিষয়, কিন্তু কোথায় যেতে পারে? সুফিয়ানের অভিনয় হয়েছে, জেনেও না জেনার ভান করার অভিনয়ে তাকে বেশ মানাচ্ছে। রায়ান বলল, তুই এত রাতে বাইরে কেন?
আমার ঘুম আসছিল না, তাই ঠান্ডা হাওয়ার সাথে চাঁদনি রাত উপভোগ করছিলাম। তুই ফারদিনাকে আশেপাশে কোথাও দেখেছিস? সায়াম জিজ্ঞেস করলো, এরপর আশেপাশে তাকালো। সুফিয়ান বলল, কিছুক্ষণ আগে ঘর থেকে বের হতেই ওই দিকে কাউকে যেতে দেখেছিলাম। হাত দিয়ে ভুল পথের দিকে দেখিয়ে দিল, কিন্তু ফারদিনা সে কিনা তা নিশ্চিত নয়। তুইও চল আমাদের সাথে, আজ যদি ওর হাতে নাতে ধরতে পাই তাহলে জবাই করে ফেলবো, বলল সায়েম। তার মুখে এমন কথা শুনে সুফিয়ানের রাগ উঠল প্রচণ্ড। হাতের মুষ্টি শক্ত করলো, রাগকে প্রকাশ করলো না, বলল, নিজের বোনকে জবাই করতে হাত কাঁপবে না? সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল। রায়ান বলল, সংস্কারের বাইরে গেলে বেঁচে থাকার অধিকার থাকে না, সম্মানটাই আগে। সম্মান একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, কারো জীবনের থেকে সম্মান আগে না। সুফিয়ান বলল। সায়েম আঙুল তুলে কিছু বলতে চাইলো, রায়ান বাধা দিয়ে বলল, এসব নিয়ে কথা বলতে আসিনি, চল ওদিকে যেয়ে দেখি, বলে সুফিয়ানের কাছ থেকে তার দেখানো পথের দিকে চলে যায়। সুফিয়ান তাদের যাওয়ার পানে দেখতে দেখতে বলল, আমার ফুলকে যদি ঝরে ফেলিস তবে তোদের জানি কেড়ে নেব, বলল তিক্ত স্বরে। আজমাত ক্ষেত থেকে বের হয়ে আসে, সে বেশ হাঁপাচ্ছে। সুফিয়ান জিজ্ঞেস করলো, তুমি হাঁপাচ্ছ কেন? মানুষ দৌড়ালে হাঁপায়, আর তুমি বসে বসে হাঁপাচ্ছ? আমি মশার কামড় খেয়ে শেষ, শরীরের সবটুকু রক্ত ওরা ছিনিয়ে নিয়েছে। আহ, তোমার ভাষায় শেষ কথাটুকু অনুবাদ করো তো। সুফিয়ান আজমাতের কাঁধে বন্ধুসুলভ হাত রেখে বলল। আজমাত বলল। সুফিয়ান তার কথা শুনে হাসলো। ততক্ষণে ফারদিনা আর ঝিলমিল চলে আসে। ঝিলমিল জিজ্ঞেস করলো, তারা কি সত্যি ফারদিনার ভাইয়েরা ছিল? আমি তো আন্দাজ কইরা কইছিলাম। আমি ভুল পথ দেখিয়ে দিয়েছি, ওরা ওইদিকে গেছে, তোমরা চলে যাও, সুফিয়ান বলল। আজমাত সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, তোমরা আর এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করো না। তোমার যদি ফারদিনাকে নিজের করে নেওয়ার হয় তবে শীঘ্রই কিছু করো, দরকার হয় তোমার হবু শ্বশুরের কাছে প্রস্তাব নিয়ে যাও। সুফিয়ান কিছু বলল না, নীরব হয়ে মাটির দিকে তাকিয়ে পা দিয়ে ঘাসের উপর আঘাত করলো। ফারদিনা সুফিয়ানের দিকে এগিয়ে এলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবাসো। কতদিন থেকে আমি বলছি আমাকে দূরে হয় নিয়ে চলো, নয়তো আব্বার সাথে কথা বলো। ঝিলমিল ফারদিনার মুখের কথা নিয়ে বলল, ঠিক কইছো, আমারও তো তারে এখন সন্দেহ বিশ্বাসই হইতাছে না, তার ব্যবহার তোরে ব্যবহার করতেছে। সুফিয়ান রাগে ঝিলমিলের দিকে তাকালো, বলল, তুই অনেক বেশি কথা বলিস। ফারদিনা দ্বিধা নিয়ে বলল, আমার আবদারের দাম দিচ্ছ না, তোমার ইচ্ছা নেই আমাকে নিজের করে নেওয়ার। সুফিয়ান বলল, আমি আগামী সপ্তাহে তোমার আব্বার সাথে কথা বলবো, এতদিন অপেক্ষা কেন? সুফিয়ান সময় নিয়ে বলল, কিছু দেনা পাওনা আছে, সেগুলো মিটিয়ে দিলে ঝামেলা শেষ। কিসের দেনা পাওনা? গ্রামের কিছু লোক আমার কাছে টাকা পাবে, কিছু বর্গা জমি আছে, আমার 4জন খাস কৃষকের পারিশ্রমিক। কারো দেনা পাওনা পরিশোধ না করে পালাতে নেই। পালাবে মানে? সুফিয়ান হেসে বলল, আরে গাধা মেয়ে, তোমার আব্বা আমাদের সম্পর্ক মেনে নেবেন এটা আমার বিশ্বাস। তিনি চাইবেন তোমার ভাইদের মানাতে, যদিও তোমার ভাইয়েরা অবাধ্য। কখন কি করে বসে বলা যায় না, হয়তো তোমাকে নিয়ে পালাতেও হতে পারে। তখন পাওনাদাররা আমাকে পাবে না বলে অভিশাপ দিবে। নিশ্চয় অভিশাপ আমাদের ভালো থাকতে দিবে না, বুঝছো? বুঝেছি, ফারদিনা নীরব কণ্ঠায় জবাব দিল। সুফিয়ান চারিদিকে তাকালো, বলল, এখন চলে যাও, তোমার ভাইয়েরা চলে আসবে। ঝিলমিল আজমাতের আগে আগে হেঁটে যাচ্ছে, ফারদিনা ওদের থেকে কিছুটা পেছনে। যেতে যেতে কয়েকবার পেছনে তাকালো, প্রতিবারই তার আশা ছিল সুফিয়ান বোধহয় তাকে দেখছে, কিন্তু না, সুফিয়ান পথে নেই, বাড়ির ভেতরে চলে গেছে। ফারদিনার কাছে বিষয়টা অত অসন্তুষ্ট লাগলো। সে এত রাতে ছুটে এসেছে সুফিয়ানের জন্য, কিন্তু সুফিয়ান অন্য দিনের মতো আজ তার যাওয়ার পানে দেখছে না। ফারদিনা পথের মাঝে থমকে দাঁড়ায়, উদ্বেগ প্রকাশ করলো। আজকাল ঝিলমিল এবং সুফিয়ানের অভিব্যক্তি মিলিয়ে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অথচ বহিঃপ্রকাশ করতে পারছে না। ঝিলমিল দেখলো ফারদিনা দাঁড়িয়ে আছে, ও বিরক্তি কণ্ঠে ডাকলো ফারদিনাকে। ফারদিনার কিছু ভাবতে চাইল না, ঝিলমিলের সাথে হাঁটতে শুরু করলো। ঝিলমিল ঘাড় হালকা ঘুরিয়ে ফারদিনাকে জিজ্ঞেস করলো, কি ভাবতেছিস? ভাবছি সুফিয়ান আদৌ আমাকে নিজের করে নেওয়ার ইচ্ছা আছে? সে আদৌ তারে ভালোবাসে তো? তার চোখে মুখে না আছে তোকে পাওয়ার আকাঙ্ক্ষা, না আছে হারানোর ভয়। আজমাত বলল, আমার সুফিয়ানকে নিয়ে কোনো সন্দেহ নেই, সে ফারদিনাকে সত্যিই ভালোবাসে। আজ থেকে কিছুদিন আগে ফারদিনা দেখা না পেয়ে প্রায় পাগলের মতো আচরণ করছিল। সে তোমাকে ভালোবাসে, তবে কাউকে ভালোবাসলে
ভালোবাসার মানুষটিকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়া উচিত, যাতে হারিয়ে না যায়। রাত গভীর, চাঁদ সাদা আলো ছড়াচ্ছে নীরবতার উপর। চারপাশে কুয়াশার মতো মৃদু আভা, বাতাসের ঠান্ডা ঝাপটা, গাছের পাতা হালকা কর্মর শব্দ শুধু শোনা যাচ্ছে, যেন রাতও নিস্তব্ধ হয়। মহল ঘরের জানলা দিয়ে ফেলে আসা চাঁদের আলো মেঝের উপর নরম ছায়া তৈরি করেছে। বাড়ির উঠোন থেকে পোষা কুকুরের ডাক ভেসে আসছে, সাথে পাখির নিঃশব্দ কিচিরমিচির। গ্রামের রেশনি ধীরে ধীরে গ্রামের রোশনি ধীরে ধীরে নিভে আসছে। শেষ রাত যেন একান্তে ভেবেচিন্তে সব কিছু সমাপন ঘটাচ্ছে, নতুন দিনের আগমনের অপেক্ষায়। ফারজিনা মহল ঘরের বারান্দায়। ঝিলমিল তখন বুদ্ধি দিয়েছে, তোর ভাইরা খুঁজতে খুঁজতে মহল ঘরে আইব। সচরাচর তুই মহল ঘরে আসস না, কিন্তু আজ তোর ঘুম আইতা ছিল না, তাই আসছস, এটা কইবি। সাথে আমিও ছিলাম তোর সেবা করার লাইগা। ঝিলমিলের বুদ্ধিমতো ফারদিনা মহল ঘরে বসেছিল। মিনিট 10 পর উঠে খাটের উপর শোয়। ঝিলমিলের কাজ আছে বলে কোথাও গেছে। ফারদিনা ওর জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমের জন্য প্রস্তুতি নিলেও ঘুম আর পরিপূর্ণ হয়নি। ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার আগেই আরিফ, সায়েম এবং রায়ান সহ কিছু অনুযায়ী মহল ঘরে হন্তদন্ত হয়ে ছুটে আসে। রায়ান বিদ্যুৎ গতিতে ছুটে এসে ফারদিনের চুলের মুঠি ধরে শোয়া থেকে তুলে ওঠায়। কোনো কিছু না বলে ফারদিনার ডান গালে কষে চর বসায়। ফারদিনা ছিটকে খাটের কিনারায় পড়ে যায়। খাটের সাথে মাথা ঠুকলো ফারদিনার, ফলে চুলের মধ্যের অংশ খানিকটা পরিমাণ কেটে যায়। সায়েম দ্বিতীয়বার তুলে বলল, সুফিয়ানের সাথে তো সম্পর্ক, আগেই সন্দেহ করেছিলাম। সুফিয়ান ভুল পথ দেখিয়ে দিয়েছে। তখনই আমরা তোকে ওর ঘর থেকে বের হতে দেখেছি, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোরা কি করছিস, রাত্রি যাপন করিস পরপুরুষের সাথে। ছি, একবারও আমাদের মান সম্মান সংস্কারের কথা ভাবলি না। ফারদিনাকে কোনো জবাব দিতে দিল না, তার গলা টিপে ধরে খাটের উপর শুয়ে দেয়। ফারদিনা দম বন্ধ হয়ে আসছে, জিহবা বেরিয়ে আসছে। অনুচারীগুলো তাদের নিষ্ঠুর কর্মকাণ্ড দেখে একে অপরের সাথে চাওয়াচাই করলো। রায়ান সায়েমকে সারিয়ে দিতে দিতে বলল, কি করছিস, মরে যাবে, ছাড় ওকে। রায়ান সায়েমকে সরিয়ে ফেলল। ফারদিনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রায়ান ফারদিনাকে উঠে বসিয়ে দিল। ফারদিনার গালে হাত ধরে ডাকলো, ফারদিনা, চোখ খোল, কথা বল। ফারদিনা চোখ মেলল না, ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। ঢলে রায়ানের বুকে পড়ল। রায়ান ফারদিনার নাড়ি পর্যবেক্ষণ করে বলল, জ্ঞান হারিয়ে ফেলেছে, তুই অতিরিক্ত করে ফেলছিস। সায়েমকে বলল। সায়েম রাগে ফেটে বলল, মরুকো, কিন্তু এখন কি করব? ওকে পাখির মতো উড়তে দিলে সব শেষ করে ফেলবে। সব কিছু শেষ হওয়ার আগে কিছু করব। রায়ান সেকেন্ড কয়েক চুপ থাকলো, এরপর গম্ভীর মুখে বলল, ওকে অন্ধকার বন্দিশালায় নিয়ে যাব, সেখানে বন্দি করে রাখবো। দিনের আলো ফুটলেই গোপনে একজন হাকিম এনে ডেকে এনেও চিকিৎসা করাতে হবে। সুফিয়ান যদি জিজ্ঞেস করে ও কোথায়, তখন কি বলবে? ওর ব্যবস্থা পরে করছি, কৌশলে ওকে শেষ করতে হবে। ততদিন ফারদিনাকে বন্দি রাখতে হবে। ভোরবেলার পাখিদের কিচিরমিচির শব্দে চারিপাশ মুখরিত হলো। মহলঘরের মেঝেতে সূর্যের কড়া ঝিলিক পড়েছে। শীত প্রায় শেষের দিকে এখন। রায়ানের ডাকে ফারদিনার ঘুম ভাঙে। হকচকিয়ে হয়ে শোয়া থেকে উঠে বসে। বুকের ভিতর ধুকপুক শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে। বোধহয় তার আশেপাশের সবাই এ শব্দ শুনতে পাচ্ছে। তার চোখ দুটো হঠাৎ গোল হয়ে উঠল, মনে যেন প্রসারিত অন্ধকারে ডুবে গেল। পলক পড়েছিল না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রায়ানের দিকে। ভয়ের তীব্র ছায়া যেন চোখের গভীরে জমে উঠেছে। পাশেই রশিদ তালুকদার, সে বন্দিশালায় নয়, মহলঘরে। রশিদ ফারদিনার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেয়েছিস? ফারদিনা বিস্ময়ে তাকালো রশিদের দিকে। এরপর রায়ান, সায়েম, আরিফ, আদিব আরও কিছু দাসীরা উপস্থিত তাদের দিকে তাকালো। দাসীদের হাতে খাবারের থালা। ফারদিনা সবার দিকে বেশ আতঙ্কিত দৃষ্টিতে দেখল। গত রাতে মাথায় আঘাত পেয়েছিল মনে করতে মাথায় হাত দিল। সব কিছু ঠিকঠাক আছে। স্বপ্ন দেখছিল ফারদিনা, কঠিন স্বপ্ন। সে খুশি হয়েছে স্বপ্ন বলে। যা দেখেছে সবই মিথ্যা। হাঁফ ছেড়ে বাঁচল। ফারদিনা রশিদের প্রশ্নে জবাব দিল, খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই ভয় পেয়েছি। তোকে নিয়ে গতকাল চিন্তায় ছিলাম, ঘরে না বাইরে বাইরে খুঁজতে গিয়েছিলাম। এরপর জানতে পারি তুই মহল ঘরে। তোর শরীর খারাপ, ঠিক আছে? রায়ান বলল, আমি ঠিক আছি। আদিব ফারদিনার পাশে বসলো। হাকিম কাজের জন্য দূরে গেছে, 2-1 দিন ফিরে আসবে, এরপর তোর চিকিৎসা করাবো।
ততক্ষণ পর্যন্ত তুই ঠিকঠাক, এই কামনা করি। ফারদিনা শরীরে জড়ানো শালটা শক্ত করে জড়িয়ে ধরল। গত রাতে স্বপ্ন দেখেছে, কিন্তু এখনও তা বিশ্বাস হচ্ছে না তার। সব কিছু কতটা স্পষ্টভাবে স্বপ্নের জগতে ফুটে উঠেছিল ভাবতেই ফারদিনার শরীরে কাঁটা দিয়ে উঠল। সুফিয়ানের সাথে আজকাল বেশি একটা দেখা করবে না বলে নিশ্চিত করলো, কেননা তার উপর নজরদারির জন্য খাস লোক রাখা হয়েছে। সে কখন ফারদিনাকে সুফিয়ানের সাথে দেখে ফেলে বলা যায় না। ফারদিনা আজকাল হতাশার চাদরে পুরোপুরি যেন ঢেকে যাচ্ছে। স্বপ্নের ভয়টা এখনো যায়নি, এত তাড়াতাড়ি যাবেও না। রশিদ ছড়ি হাতে উঠে দাঁড়ালো, ধীর স্থির কণ্ঠে দাসীদের বলল, ফারদিনার যত্ন কর। এরপর ফারদিনার দিকে তাকিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নে। কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না, যখন খেতে ইচ্ছা করবে তখন খাবো। আদিব ফারদিনার কপাল ছুঁয়ে বলল, তোর তো শরীরে জ্বর নেই, তাহলে হঠাৎ তোর কি হলো? জানি না, যা তুই হাত মুখ ধুয়ে আয়, আমি আজ তোকে নিজের হাতে খাইয়ে দিব। ফারদিনা বাধ্য হলো, বিছানা থেকে নেমে হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করলো। রশিদ সবাইকে লক্ষ্য করে বলল, তোমরা দেখো ওকে খাওয়াতে পারো কি না, আমাকে বের হতে হবে, দারোগার কাছে যাব বলে মহলঘর থেকে বের হয়ে যায়। কুদ্দুস তার পেছন পেছন গেল। ফারদিনা হাত মুখ ধুয়ে আসলো, বিছানায় বসে পড়ে। তিনজন দাসী কয়েক পদ খাবার হাতে এগিয়ে আসলো, দুধ ও মালাই, ঘি পরোটা আর রুটি, আলুর দম, ডিম ভাজি, সন্দেশ, সবগুলো ফারদিনার পছন্দের খাবার। কিন্তু আজ খাবারের দিকে তাকালে তার শরীর ঝিম মেরে উঠছে। আদিবকে বলল, ভাই তোমরা যাও, আমি পরে খেয়ে নেব। পরে না, এক্ষুনি খেতে হবে। নিজের দিকে দেখেছিস, চোখ মুখ একদম শুকিয়ে গেছে। ফারদিনা বিরক্ত হলো। তখন উপস্থিত হলো জেবুন্নেসা। ফারদিনাকে আপ্যায়ন করে খাওয়ানো হচ্ছে, যা ওনার সহ্য হচ্ছে না। মুখ ভেঙচিয়ে মনে মনে বলল, যত সব আদিক্ষেতা। ফারদিনা একবার রায়ানের দিকে দেখলো, সে জানলা থেকে বাইরে দেখছে। সায়েম বসে বসে সিগারেট টানছে। আরিফ চেয়ারে বসে ফারদিনার দিকেই দেখছে। তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তার কাছে অস্বাভাবিক মনে হলো। খাবারে বিষ আছে বলে মনে করল। তার ভাইয়েরা সত্যিটা জেনে এখন না জানার অভিনয় করছে। সে প্রমাণ ছাড়াই নিশ্চিত হলো। একদিন এক অচেনা ব্যক্তি তার কাছে চিঠির মাধ্যমে বার্তা পাঠিয়েছিল, সে যার উপর সবচেয়ে বেশি ভরসা করেছে সেই তার ক্ষতির কারণ হবে, তার জীবনের ইতি টানবে। আদিব খাবারের লোকমা তুলে ধরল। আদিবকে ফারদিনা ভরসা করে, সেই আজ খাবারের জন্য জোর করছে। নিশ্চয়ই এর পিছনে গভীর রহস্য লুকিয়েছে। আদিব বলল, কি ভাবছিস, হাঁ কর। ফারদিনা বলল, তোমরা খেয়েছো? না, তোকে খাইয়ে খাবো। তুমি একে খাও, নয় আমি খাবো না। আদিব বিনা দ্বিধায় এক লোকমা খাবার নিজের মুখে তুলে নিল, এরপর ফারদিনার মুখে তুলে দিল। ফারদিনা আদিবের কণ্ঠনালীর দিকে তাকিয়ে আছে। খাবার যতক্ষণ চিবাচ্ছে, ফারদিনাও চিবাচ্ছে। আদিব যতক্ষণ না গিলবে ততক্ষণ সেও গিলবে না। আদিব কয়েক সেকেন্ড পর গিলে ফেলল। ফারদিনা দেখল, অবশেষে সে নিশ্চিত হলো খাবারে বিষ নেই। ফারদিনা প্রথম লোকমা খেলেও দ্বিতীয়বারের সময় বমি চলে আসে। হঠাৎ ফারদিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, বুকের ভেতর কেমন উথাল পাথাল। বসা থেকে উঠে ছুটে গেল বাথরুমের কোণে। পর মুহূর্তেই গলা থেকে জোরে বেরিয়ে এলো বমির শব্দ। দাসীরা এগিয়ে গেল জল হাতে। আদিবসহ সবাই আশ্চর্যভাবে তাকালো। জেবুন্নেসা কপালে ভাঁজ করে দেখল। রায়ান আরিফকে বলল, ওর শরীর অনেক খারাপ, জলদি হাকিমকে আনতে হবে। আদিব একজন দাসীকে বলল, আপাতত বমি কমার কোনো উপায় আছে? দাসী বলল, টক টক খেলে বমি কমবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন, দ্রুত নিয়ে আয়। দাসী ছুটে যায় রান্নাঘরে। ফারদিনা আপাতত নিজেকে সামলে নিয়েছে। দাসীরা খাটে এনে বসায়। আদিব বেশ আদুরে গলায় বলল, ঠিক হয়ে যাবি, আমরা দেখছি হাকিম কবে ফিরবেন, খোঁজ করছি অন্য হাকিমদের। এই ঘরে থাকবি নাকি তোর ঘরে দিয়ে আসবো? আমার ঘরে যাব। ফারদিনা নিজ ঘরে এসে শুয়ে পড়ে, সাথে তার ভাইয়েরা। জেবুন্নেসা পান মুখে বসলো একপাশে। ততক্ষণে ঝিলমিল ছুটে আসে ফারদিনার কাছে। তার হাতে টক জাতীয় আচার, লেবু, তেঁতুল থেকে শুরু করে কয়েক ধরনের আচার। রান্নাঘরে রান্না করছিল ঝিলমিল। একজন দাসী তখন ফারদিনার কথা বললে আচার হাতে হাজির হয়। আদিব ঝিলমিলকে বলল, আমার বোনের যত্ন নেয়, ওকে টক খাওয়া, বমি দিয়েছে। জেবুন্নেসা পিক ফেললেন পিকদানিতে। এরপর বললেন, আগেই বলেছিলাম অঘটন ঘটবে।
এখন দেখেছিস তো, কে জানে কোথা থেকে কার ফসল নিজের। বাকি কথা বলল না, তার কারণ আদিব রাগান্বিত চোখে তার দিকে তাকিয়েছে। বলল, কোথা থেকে কী অঘটন ঘটিয়েছে মানে কি বলতে চাইছেন আপনি? তোরা ছেলে মানুষ, এই ধরনের লক্ষণ তোরা বুঝবি না। যা হাকিমকে নিয়ে আয়, সেই বুঝিয়ে দিবে। এই ধরনের লক্ষণ বুঝবো না মানে? র্যান এগিয়ে এলো, আবার বলল, অসুস্থ হতেই পারে, হয়তো পেটে সমস্যা হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাই এমন হয়েছে। জেবুন্নেসা হেসে বলল, আমার কথা বাসি হলে মিষ্টি হবে, যত দ্রুত সম্ভব হাকিমকে নিয়ে আয়। বেশি দেরি হয়ে গেলে তোরা নয় হয়তো নতুন মেহমান পাবি। সায়েম প্রচণ্ড রেগে গেল। জেবুন্নেসা পেটে কথা রেখে বলে, কিছু পরিষ্কার করে বলছে না। ফারদিনা রেগে মেগে জেবুন্নেসার দিকে তাকালো, কিছু বলল না, কিছু বললে ঝগড়া বেঁধে যাবে। ফারদিনা এখন মোটেই ইচ্ছা করছে না ঝগড়া করতে, নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। ঝিলমিল ফারদিনার দিকে আচার এগিয়ে দিল। সে প্রথমেই কাগজি লেবুর এক টুকরো হাতে তুলে নিল। লেবুর গন্ধ নাকে আসতেই ফারদিনার স্নায়ুতন্ত্র যেন শীতল হলো। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, এটি পেটে হজম রসের নিঃসরণ বাড়ায়, ফলে খাবার দ্রুত হজম হয় ও বমিভাব কমে। ফারদিনা বসে বসে কয়েক টুকরো খেলো। রায়ান এবং আবিদ অপেক্ষা করছে ফারদিনা কখন বলবে আমি এখন ঠিক আছি। অপেক্ষা করতে না পেরে রায়ান জিজ্ঞেস করলো, এখন ঠিক আছিস, বমিভাব কমেছে? তোমরা যাও, আমি ঠিক আছি। আদিব ঝিলমিলকে লক্ষ্য করে বলল, ওর খেয়াল রাখিস। বলে যেতেই ফারদিনা বলল, ভাই, সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে শরীর আরও খারাপ লাগবে, একটু বাইরে বের হই, প্রাকৃতিকের মাঝে বের হলে ভালো লাগবে। ফারদিনার কণ্ঠে অনুরোধ। রায়ান রাজি হলো না। সায়েম রায়ানের দিকে তাকালো। আদিব বলল, আচ্ছা ঘুরে আয়, সাথে ঝিলমিলকে নিয়ে যা, তবে বাড়ির আশেপাশে অবধি সীমাবদ্ধ, এর থেকে দূরে যাবি না, ঠিক আছে? ফারদিনা মাথা কাত করে বোঝালো সে বুঝেছে। জেবুন্নেসার আগে ঘর থেকে বেরিয়ে যায়। আদিব, রায়ান, সায়েম তারাও বেরিয়ে যায়। ঝিলমিল ফারদিনার ঘনিষ্ঠ হয়ে বসে বলল, তোর সত্যি কি হয়েছে বলবি তো? আমার সত্যি আজকাল খেতে ইচ্ছা করছে না, শরীর ভালো লাগছে না। এমন কিছু করিসনি তো যাতে তোর ক্ষতি হয়? ফারদিনার হঠাৎ করে ষষ্ঠ ইন্দ্রিয় যেন নিস্তেজ হয়ে গেল, মাথা উড়ালো না। সকাল 8টার দিকে ঘুম ভাঙে সুফিয়ানের। এখনও বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সাধারণ কেউ এত দেরিতে ঘুম থেকে ওঠে না। কেউ দেখলে বলবে জমিদারের মতো ঘুমাচ্ছে কাজকর্ম ফেলে রেখে। কাজকর্ম আছে, ফসল তুলতে হবে। বদরু হাবলু লাল মিয়া সোলেমানকে জবে থেকে কাজে রাখেছে, তখন থেকে সুফিয়ান যেন একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছে। আজ ওদের পারিশ্রমিক দেওয়ার দিন। পারিশ্রমিক পেয়ে নিশ্চয়ই ওরা খুশি হবে। কাজের পর যখন শ্রমিক কৃষক পারিশ্রমিক পায়, তখন ওদের ঘাম ঝরার কষ্ট ভুলে যায়। সুফিয়ান উঠছে না। গতকাল সারা রাত প্রায় জেগেছিল। ফারদিনা চলে যাওয়ার পর রাঙার কাছে বেশ অনেকক্ষণ বসেছিল। ঠান্ডায় হাত পা অবশ হয়ে গিয়েছিল, রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এরপর ঘরের উঠে বিছানায় শুয়ে সে বেশ কিছুক্ষণ বই পড়ছিল, কিন্তু বইয়ে মন বসছিল না। ফারদিনার কথা বারবার মনে পড়ছিল। তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। ঘুমের ঘরে মিষ্টি একটা স্বপ্ন দেখেছিল, এখন মনে পড়ছে না স্বপ্নের কথা, হঠাৎ করে হয়তো মনে পড়বে। সুফিয়ান হামি তুলে উঠে বসে, অলস ভঙ্গিতে বসে থাকে। হঠাৎ করে সোলেমানের কণ্ঠ ভেসে আসে, ভাই, এখনও ঘুমান নাকি? সুফিয়ান চাদরটা পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সোলেমান হাতে একটা শৌচ বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বাকি 3জন সঙ্গী ওকে বলেছে আজকে যেন সুফিয়ানকে শেষ করে ফেলে, নয় ওকে ওরা শেষ করবে। সুফিয়ান ওর হাতে শৌচ দেখে বলল, সকাল সকাল এসব দিয়ে কি করবি? আর সোলেমান কাঁপা কাঁপা গলায় বলল, আপনার দাড়ি গোঁফ বড় হয়েছে, ঠিক করা দরকার। গতকাল বলেছিলেন আজ করবেন, তাই বলে একবার ঢোক গিলল। সুফিয়ান দু চোখের ভ্রু কুঁচকে সোলেমানকে পর্যবেক্ষণ করলো, এরপর বলল, আমার দাড়ি গোঁফ ঠিকই আছে, তারপর যখন তোর শৌচ করার ইচ্ছা তো কর, আয়। সুফিয়ান ঘরের ভেতরে গেল। সোলেমান বারান্দায় বসে। সুফিয়ান দাঁত মেজে নিল, কলস থেকে জল ঢেলে ঘরের পেছনে গিয়ে মুখ ধুয়ে ফেলল।
গামছা দিয়ে মুখ মুছে ফেলল। চোখ দুটো লাল টকটকে। রাতে দেরি করে ঘুমানোর ফলে চোখ মুখ ফুলে গেছে, কিন্তু এরপরও যেন তার সৌন্দর্য বৃদ্ধি পেল। সুফিয়ান ঘর থেকে একটা চেয়ার এনে বারান্দায় বসলো। চেয়ারের হাতলে দু হাতের ভর দিয়ে সাহেবের মতো বসলো। সলেমান বলল, এভাবে বসবেন না, ব্রিটিশরা এভাবে বসে। আমাদের দেশ তো পুরোপুরি ব্রিটিশদের আয়ত্তায়, তাহলে তাদের ঘৃণা করিস কেন? আপনার মুখে এ কথা মানায় না, তাদের থেকে সবাই মুক্তি পেতে চায়। ঠিক বলেছিস, আমার দাদাও তাদের ঘৃণা করত। মাটিতে একটা পিঁড়ি রাখা, সুলেমান সেটার উপর বসলো। সুলেমান তার সামনে বসে। মাটিতে একটা পিঁড়ি রাখা, সুফিয়ান সেটার উপর বসে। সুলেমান তার সামনে বসে। সুলেমান প্রথমেই খুর বের করলো, সুফিয়ানের গলার কাছে নিল। সুলেমানের হাত কাঁপছে। সুফিয়ান বলল, আগে সাবান দিতে হয়, ভুলে গেছিস? সুলেমান ক্ষীণ চোখে সুফিয়ানের চোখের দিকে তাকালো। সুফিয়ান বড্ড চালাক চতুর ছেলে, সে মেনে নিল। বলল, ভুলে গেছিলাম। বক্স থেকে সাবান বের করে ফেনা তৈরি করলো। এরপর পুনরায় হাতে খুর তুলে নিল। ধারালো খুর। বদরু, হাবলু, লালমিয়া দূর থেকে তাদের উপর অনুসরণ করছে। কখন সুফিয়ানের গলাটা কেটে ফেলবে সুলেমান। সুলেমান ধীরে ধীরে সুফিয়ানের দাড়ি কাটছে। কাটা প্রায় শেষ পর্যায়ে। সুলেমানের হাত কাঁপছে। ঘুরে একবার বদরু ওদের দিকে তাকালো। ওরা ইশারায় বোঝালো গলাটা জলদি কেটে ফেল। সুলেমান চোখ সরিয়ে ফেলল। ওর হাত কাপা হাতটা সুফিয়ান ধরে ফেলল ধপ করে। বলল, এভাবে হাত কাঁপলে তো আমার গলা কেটে যাবে। দুঃখিত। সুলেমানের কণ্ঠ ভেজা। বাদবাকিটুকু কাটার জন্য সুলেমান হাত বাড়াতে সুফিয়ান ওর মুখটির দিকে তাকালো। কতটা মায়াভরা চেহারা তার, তেমনই অন্যদের প্রতি মায়াশীল সুফিয়ান। ওদের ভালো কাজের পথ দেখিয়েছে, আর ওরা তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। অনুতপ্ত হলো সুলেমান। সুলেমান মাটিতে লুটিয়ে বসে পড়ে, খুরটা ফেলে দেয়। হু হু করে শব্দে কান্না করে শুরু করে। সুফিয়ান ওর কান্না দেখছে। গভীর নিঃশ্বাস ফেলে ঠোঁট বাঁকিয়ে হেসে নীরব কণ্ঠে বলল, তোরা গত দুদিন ধরে আমাকে মেরে ফেলতে চাইছিস। আমি আগেই টের পেয়েছি, বুঝতে পেরেছি, নিশ্চিত ছিলাম। দেখছিলাম তোরা কীভাবে আমাকে মারার জন্য পথ তৈরি করিস। মৃত্যু আমার কতটা কাছে ছিল দেখ। খুর দিয়ে আমার গলাটা কেটে দিলেই আমি হয়তো মরে যেতাম। তাহলে মারলি না কেন? সুলেমান বিনয়ের সাথে বলল, আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি, ভালো পথ এত মূল্য বুঝি নাই, মাফ করে দিন। এরপর থেকে আর কোনো দিন এরকমটা হবে না। সুফিয়ান একরাশ বেদনার আভা নিয়ে পড়ল, আমার কপালটা এমন, জানিস তো, যাকে বিশ্বাস করি সেই আমার বিশ্বাস ভেঙে চুরে দিয়ে যায়। আর ভালো চায়, যার ভালো চাই সেই আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। সুলেমান চোখ মুখ মুছে বলল, আমি আর কোনোদিন চুরি ডাকাতি করবো না, কথা দিলাম। যে একবার বিশ্বাস ভাঙে তাকে কি দ্বিতীয়বার বিশ্বাস করা যায়? করে দেখুন, আর কোনোদিন আপনার নির্দেশের বাহিরে যাব না। সুফিয়ান অভিব্যক্তি পাল্টে বলল, দাড়ির বাকিটা কেটে দে, সম্পূর্ণ করিসনি তো ভালো দেখাবে না। সুলেমান অশ্রুসিক্ত নয়নে হেসে বলল, তার মানে বিশ্বাস করেছেন আমায় বলে খুশি মনে শৌচ কাজটা সেরে ফেলে। দূর থেকে দৃশ্যটা দেখল বদলু, হাবলু, লালমিয়া। ওরা একে অপরের ক্রোধ বিনিময় করলো। লালমিয়া বলল, ওকে দিয়ে এ কাজ হবে না, আগেই বলেছিলাম। এখন আর উপায় নেই, পালাতে হবে। সুলেমান নিশ্চয়ই আমাদের কথা বলে দিয়েছে। চল, দ্রুত পালাতে হবে, আর এক মুহূর্ত থাকা যাবে না, তার হাতে পড়লে শেষ। বলে ওরা হাত থেকে দা, কাঁচি, কোদাল সব কিছু ক্ষেতের মধ্যে ফেলে দৌড়ে পালিয়ে যায়। অথচ ওদের কেউ ধাওয়া করছে না, করবে বলে আগেই ওরা পদক্ষেপ নিল। সুফিয়ান সুলেমানকে বলল, আমি জানি তোরা আমার সাথে কাজ করতে চাইছিস না, তোদের মনে হয় তোদের আমি আটকে রেখেছি, কিন্তু না, আমি চেয়েছিলাম তোদের সৎ পথে আনতে, হালাল উপার্জন করাতে, কিন্তু আমার আশা পূরণ হয়নি। বলে সুফিয়ান ঘরের ভেতর চলে যায়। এরপর কিছু টাকা ও মুদ্রা নিয়ে বের হয়, যা ওদের পাওনা পরিমাণের থেকেও বেশি। সুফিয়ান সেগুলো সুলেমানের হাতে দিয়ে বলল, আশা করি এতে তোদের পোষাবে। তারপর যদি কম মনে হয় তবে আবারও চাইলে চুরি ডাকাতি শুরু করতে পারিস। আমি নিজেকে ব্যর্থ ধরে নিলাম। সুফিয়ান নির্বাকভাবে কথাগুলো বলছে, চোখে জল ছুঁই, কিন্তু সে ইচ্ছে করে চোখের জল আড়াল করলো। বলল, আর হয়তো এমনিতেও তোদের সাথে দেখা হবে না, কিন্তু আমার আক্ষেপ থেকে যাবে তোদের ভালো পথে আনতে পারিনি।
সোলেমান বলল, আমি ভেবেছি আপনি হয়তো আমাদের ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি আপনার সাথেই থাকতে চাই। কথা বাড়াস না, চলে যা, আজ থেকে তোরা মুক্ত, বলে সুফিয়ান পিঠ ঘুরে দাঁড়ালো। সোলেমান হাতে টাকারগুলোর দিকে একবার দেখলো, আর একবার সুফিয়ানের দিকে তাকিয়ে চলে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে খুব দ্রুত আসবো আপনাদের মাঝে। এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।